কিরে, এই শীতে সাত সকালে গোসল, ব্যাপার কি? ও মা, ব্যাপার আবার কি? তুমি বলছো না ভাইয়া, নতুন দাম্পত্যরা কেন সকাল সকাল গোসল করে? ওটা যে এসে গোসল না, ফরজ গোসল। রৌনক রোহনের কথা শুনে একদম নিস্তব্ধ হয়ে গেল। তুই আসলে একটা কান কাটা নির্লজ্জ একটা। পুরুষ মানুষ নির্লজ্জ না হলে চলে না। কুহু খাচ্ছে, কোনো কথা কানে দিচ্ছে না। ওর ভাবটা এমন যে ওর সামনে খাওয়া ছাড়া কিছুই নেই। খাওয়া দাওয়া শেষ করে রোহান কুহুকে নিয়ে বের হয়ে গেল। কুহুকে কলেজে নামিয়ে দিয়ে রোহান চলল তার কাজে। রোহান, অগ্নি, সোহেল, পূজা একটি মিশনে রয়েছে। তাদের টার্গেট হলো 4জন শীর্ষ অপরাধী, যাদের ধরলেই এই বিপজ্জনক খেলা শেষ হবে। অগ্নি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোহানের দিকে তাকিয়ে বলল, কি ভাবছো, কি করবে এখন? হুম, ধরবই, তবে সহজে নয়। ওর হচ্ছে দ্রুত, শিয়াল চতুর, আরো ক্ষিপ্ত। এদের ধরতে হলে একটু খেলাতে হবে। আর তোমরা তো আছোই পাশে, তাই না? ঠিক বলেছ, কিন্তু আমাদের চাল যে নিখুঁত হতে হবে। একটা ভুলেই ওরা ফসকে যেতে পারে। পূজা, যিনি এতক্ষণ নীরব ছিলেন, শেষ পর্যন্ত বললেন, এইবার ভুল করা যাবে না, আমাদের চারদিক থেকে চেপে ধরতে হবে। সোহেল, তুমি কি ওদের গতিবিধি সম্পর্কে কিছু জানতে পেরেছো? সোহেল তখন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমি ওদের ফলো করছি। ওরা এখন কোথায় যাচ্ছে সব খবর আমার কাছে আছে। সামনে একটা বড় চালান দিচ্ছি, এটাই ওদের জন্য শেষ ভুল হবে। তখন আমরা ওদের হাতে নাতে ধরবো। চালান দিতে গেলে ওরা অনেকটা সময় এক জায়গায় থাকবে, এটাই আমাদের সুযোগ। কিন্তু সঠিক জায়গাটা জানতে পারলে খেলাটা জমবে। ঠিক আছে সোহেল, তুমি ওদের গতিবিধি নজরে রাখো। পূজা, তুমি তোমার সিস্টেম থেকে কিছু বের করতে পারো, বিশেষ করে যদি কোনো গোপন নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। পূজার সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে কাজ শুরু করলো। দেখি, আমি ওদের যোগাযোগের ফিড স্ক্যান করছি। যদি কিছু মেলে তাহলে জানাবো। তাহলে এবার শুরু করা যাক। দ্রুত শিয়ালদের ফাঁদে ফেলবো, কিন্তু ওদের নিজেদের চালকে আমাদের জন্য অস্ত্র বানাতে হবে। ঠিক বলেছ, এবার বাঘবন্দি খেলা শেষ করতে হবে। সবার মধ্যে একটা নতুন উদ্যম দেখা গেল। পূজা তথ্য জোগাড় করতে ব্যস্ত, সোহেল তার নজরদারি চালিয়ে যাচ্ছে, আর রোহান ও অগ্নি ফাঁদ পাতে চূড়ান্ত পরিকল্পনা করতে শুরু করলো। কিন্তু ওরা কি সময় মতো তাদের এই বিপজ্জনক টার্গেটগুলোকে ধরতে পারবে, নাকি এই 4জন দ্রুত শেয়াল তাদের জন্য নতুন চমক অপেক্ষা করছে? রোহান ওদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল। তার মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। গাড়ির দরজা খুলে বসে ইঞ্জিন চালু করলো। তার সামনে এখন একটাই কাজ, শিহাব স্যারকে প্ল্যান এবং অপরাধীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো। গাড়ি ছুটেছে শহরের রাস্তা ধরে। রাস্তাগুলো যেন নিস্তব্ধ, কিন্তু রোহানের মাথায় চিন্তার ঢেউ বইছে। সবার কথা, পরিকল্পনার কথা, প্রতিটি খুঁটিনাটি বারবার তার মনে ঘুরপাক খাচ্ছে। তার সামনে থাকা একটি ফাইলের দিকে বারবার চোখ যাচ্ছে। ওই ফাইলের ভিতরে রয়েছে অপরাধীদের গতিবিধি, চালানোর সময় এবং তাদের অবস্থানের গুরুত্বপূর্ণ তথ্য। শিহাব স্যারকে এটা জানানো ভীষণ দরকার। আমরা যদি ওদের হাতে নাতে ধরতে পারি তাহলে মিশন সফল হবে, কিন্তু ছোট একটা ভুল হলেই সব শেষ। রোহান নিজেকে এভাবে মনে মনে বলল। গাড়ির স্পিডোমিটার ক্রমশ বেড়ে চলেছে। হঠাৎ ফোনে পূজার নাম ভেসে উঠল। রোহান ব্লুটুথ হেডসেট কল রিসিভ করলো। হ্যাঁ পূজা, বলো। পূজার গলা অন্য প্রান্ত থেকে ভেসে এলো, রোহান, সাবধানে থেকো। আমি সিসিটিভির ফিড হ্যাক করে দেখেছি। ধূর্ত শেয়ালদের মধ্যে একজন যেন আমাদের গতিবিধি নিয়ে সন্দেহ করছে। রোহানের চোখ সংকুচিত হয়ে গেল। সে বলল, এটা ভালো খবর নয়, তবে চিন্তা করো না, আমি স্যারকে সব জানাচ্ছি। আমাদের প্রস্তুতি আরো শক্ত করতে হবে। তুমি নজর রেখো, যে কোনো আপডেট সঙ্গে সঙ্গে দিও। ফোন কেটে রোহান গ্যাস প্যাডেলে চাপ বাড়িয়ে দিল। সিআইডি অফিস এখন খুবই কাছে। সব ঠিকঠাক মতো হবে। শিহাব স্যারকে জানানো মানে পরিকল্পনাকে আরো সুসংগঠিত করা। আমাদের আর সময় নেই। গাড়ি সিআইডি অফিসের গেটের সামনে এসে থামলো। রোহান একদমে অফিসে ঢুকে শিহাব স্যারের কেবিনের দিকে এগিয়ে গেল। তার হাতে ধরা ফাইলটা যেন এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে সে এক মুহূর্ত থেমে শ্বাস নিল, তারপর কড়া নাড়ল। ভেতর থেকে শিহাব স্যারের গম্ভীর গলা ভেসে এলো, ভেতরে আসো। রোহান দরজা খুলে ভেতরে ঢুকে বলল, স্যার, আমাদের পরিকল্পনার জন্য আপনার অনুমতি প্রয়োজন, এবং এই ফাইলটায় এমন কিছু তথ্য আছে যা আপনাকে অবশ্যই দেখতে হবে। শিহাব স্যার তার দিকে তাকিয়ে বললেন, বলো, কি প্ল্যান করেছো?
এবার রোহান ফাইল খুলে ধাপে ধাপে পুরো পরিকল্পনা শিহাব সাহেবের সামনে তুলে ধরতে শুরু করলো। Good job, my child. I am impressed. রোহান উঠে দাঁড়িয়ে স্যালুট দিল। অলরাইট স্যার, তবে অপারেশনটা আজ নয়, কাল করব। আমরা ওদের উপর নজর রাখবো আর সব দিক থেকে প্রস্তুতি নিশ্চিত করব। শিহাব সাহেব মাথা ঝুঁকিয়ে বললেন, ভালো সিদ্ধান্ত। ওদের উপর নজরদারি চালিয়ে যাও। কাল অপারেশনের সময় যেন কোনো ফাঁক না থাকে। আমি ব্যাকআপ টিম প্রস্তুত রাখব। জি স্যার, আমরা পুরোপুরি তৈরি থাকবো। সিআইডি অফিস থেকে বেরিয়ে রোহান দ্রুত গাড়িতে উঠলো। ইঞ্জিন চালু করার পর সে টিমের সঙ্গে যোগাযোগ শুরু করলো। পূজা, সোহেল, অগ্নি, সবাই শুনছো? শিহাব স্যার প্ল্যানটা অনুমোদন করেছেন, তবে অপারেশন কাল করা হবে। আজ রাত পর্যন্ত আমরা ওদের গতিবিধি নজরদারি করব। পূজা, তুমি সিসিটিভি ফিডের উপর নজর রাখো। ফিডের উপর পুরো নজর আছে, কিন্তু একটা বিষয় মাথায় রেখো, ওরা সিগন্যাল জ্যাম করার চেষ্টা করছে। আমি সেটার প্রতিরোধের কাজ করছি। ভালো, কিন্তু নিশ্চিত হও কোনো গ্যাপ যেন না থাকে। সোহেল, তোমার আপডেট কি? আমি ওদের ফলো করছি। ওরা এখনো ফ্যাক্টরিতে আছে, তবে তাদের চালানের প্রস্তুতি প্রায় শেষ। কাল ভোরের দিকে তারা ট্রাকগুলো বের করবে। জায়গাটা আমি ভালো করে চেক করেছি। কাল দুই দিক থেকেই ব্লক করলে ওরা পালাতে পারবে না। অগ্নি তখন তার পজিশন চূড়ান্ত করে বলল, আমার জায়গা ঠিক আছে, পেছনের পথও আমি ব্লক করে রাখবো। যদি ওরা পালানোর চেষ্টা করে, প্রথম আঘাত আমি করব। ঠিক আছে, আজ রাতের জন্য সবাই প্রস্তুত থাকো। পূজা, তুমি ওদের যোগাযোগ সিস্টেম মনিটর করবে। সোহেল, ওদের গতিবিধি আপডেট দাও। আর অগ্নি, কাল ভোরের আগে আমরা পজিশন চেক করব। রোহান, চালান কাল ভোরে ঠিক কয়টায় শুরু হবে সেটা ট্র্যাক করছি। আর একটু সময় দাও, আমি ফাইনাল সময় জানাবো। সবাই সতর্ক থাকো, কাল ভোরে এই খেলা শেষ হবে আর আমাদের কোনো ভুল করার সুযোগ নেই। রোহান, ফাইনাল সময় রাত 3টায়। চালান তখনই শুরু হবে। আমি সিস্টেম ট্র্যাক করছি, সব কিছু নিশ্চিত করছি। ঠিক আছে পূজা, রাত 3টায় অপারেশন শুরু হবে, সবাই প্রস্তুত থাকবে। সোহেল আর কি আপডেট দিয়ে বলল, ওরা খুবই সাবধান। ফ্যাক্টরি থেকে বের হওয়ার জন্য একাধিক গাড়ি বের করবে, বিভ্রান্তি তৈরি করতে। তবে আমি ওদের গাড়িগুলোতে নজর রেখেছি এবং ওদের গতিবিধি ঠিক মতন ট্র্যাক করেছি। এরা যতই সাবধান হোক, আমার পজিশন পুরোপুরি সুরক্ষিত। পেছন থেকে চুপিসারে এগোচ্ছি, পালানোর কোনো সুযোগ ওদের থাকবে না। তাহলে সবাই প্রস্তুত থাকো। পূজা, তুমি ফিট মনিটর করো। সোহেল, তাদের গাড়ির গতিবিধি নজর রাখ। আর অগ্নি, পেছন থেকে আক্রমণ করো। আমি সামনে থাকবো। একযোগে কাজ করতে হবে, কোনো ভুল করার সুযোগ নেই। রোহান, রাত 3টায় ওরা বের হবে। সিকিউরিটি সিস্টেমের কিছু দুর্বলতা আমি খুঁজে পেয়েছি, আমি সেটার উপর কাজ করছি। ঠিক আছে পূজা, সিস্টেমে আমাদের ঘটনাটা একটা বড় দুর্যোগ হতে পারে। সবাই প্রস্তুত থাকো, কাল রাত 3টায় আমাদের অপারেশন শুরু হবে। টিম একযোগে কাজ শুরু করলো। রোহান গাড়ি চালিয়ে প্রস্তুত অবস্থায় ছিল। সবাই জানতো এটাই তাদের সবচেয়ে বড় সুযোগ। সিয়াব স্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী অপারেশন কাল রাত 3টায় শুরু হবে। সবকিছু ঠিক থাকলে কাল রাত 3টায় অপারেশন শেষ হবে। রোহান নিজেকে মনে মনে বলল। ঘড়িতে টাইমটা দেখলো রোহান, সময় 12টা 30। রোহানকে দ্রুত যেতে হবে, কলেজ থেকে কুহুকে নিয়ে আসতে হবে। এতক্ষণে ওর এক্সাম হয়তো শেষ হয়ে যাবে। ও যেতে এক্সাম শেষে কুহু বের হয়ে গেটের সামনে এসে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল। ঠিক সেই সময় রোহান আসে। ঝড়ের গতিতে গাড়িটা ওদের সামনে দাঁড় করিয়ে হুড়কুড়িয়ে গাড়ি থেকে নেমে বলল, এই তুই ঠিক আছিস? কুহু ঝালমুড়ি হাতে নিয়ে গোল গোল চোখে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান বলল, তোর চোখ দুটোকে রসগোল্লা করে তাকিয়ে থাকতে বলি নাই, উত্তর দে আমার প্রশ্নের। কুহু নিজেকে ধাতস্থ করে বলল, আমি ঠিক আছি। কি হয়েছে আপনার? কিছু না, চলো বাসায় চলো। ঝালমুড়ি খাচ্ছি তো। গাড়িতে যেতে যেতে খাবে, আসো। কুহুর হাতটা ধরে যেই না গাড়িতে উঠবে, ঠিক সেই সময় বাইকে করে এসে কেউ একজন আচানক কুহুকে শুট করে চলে যায়। সবকিছু এত দ্রুত হলো যে সে প্রতিক্রিয়া করতেই ভুলে গেছে আচমকা। কুহুর তীব্র চিৎকার শুনে রোহানের মস্তিষ্ক টনক নড়ে। রোহান পাশে ফিরে তাই চাইতেই দেখে কুহু মাটিতে লুটিয়ে পড়েছে, যন্ত্রণায় ছটপট করছে। কুহুর সাদা কামিজটা রঞ্জিত লাল রাঙা রক্তে। কুহুকে এই অবস্থায় দেখে রোহানের গোটা দুনিয়া যেন নড়ে গেল। রোহান একটু এগিয়ে এসে কুহুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসে চলল হসপিটালের উদ্দেশ্যে। কুহুর চোখ তখন নিভু নিভু। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, কুহু পাখি, প্লিজ চোখ বন্ধ করিস না, চোখটা খোলা রাখ, তোর কিচ্ছু হবে না।
এই তো আমাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে। কুহুর চোখের পলকও যেন আর পড়ছিল না। রোহান তখন সারা শরীরে উত্তেজনা আর ভয় নিয়ে গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। হাসপাতালে পৌঁছাতে সবে মাত্র 5 মিনিট বাকি, কিন্তু মনে হচ্ছিল সময় থমকে গেছে। কুহু একেবারে নিস্তেজ হয়ে গেছে। রোহান চিন্তিত হয়ে কুহুর হাতটা ধরে বলল, তুমি আমার জীবন কুহু, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচাবো। হাসপাতালে পৌঁছানোর পর রোহান দ্রুত কুহুকে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। ডাক্তাররা অপেক্ষা করছিল। তারা দ্রুত কুহুকে জরুরি চিকিৎসা দিতে শুরু করলো। রোহান বাইরের দিকে দাঁড়িয়েছিল। তার চোখে এখন এক অদ্ভুত দুঃখ আর অসহায়ত্ব ছিল। মনে হচ্ছিল পৃথিবীটা এখন তার জন্য অন্ধকার হয়ে গেছে। হাসপাতালে পৌঁছানোর পর রোহান দ্রুত কুহুকে গ্যাংওয়ে ধরে নিয়ে হাসপাতালের জরুরি ইউনিটে ছুটল। ডাক্তাররা প্রস্তুত ছিল, তাদের চোখে তৎপরতা আর চিন্তা। তারা তাড়াতাড়ি কুহুকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল। রোহানের চোখে অবিশ্বাস্য দৃষ্টিতে শুধু দেখলো, আর তার মাথার ভিতর শব্দ মিশে যাচ্ছিল। পৃথিবী যেন থেমে গিয়েছিল। ডাক্তারদের মধ্যে একজন দ্রুত রোহানকে পাশ থেকে ডেকে বলল, আমাদের সময় খুব কম, আপনি এখন যেতে পারেন না, আমাদের কাজ করতে দিন প্লিজ। রোহান মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। তার হৃদয় ফেটে পড়েছিল। কুহু তার জীবনের সবচেয়ে অমূল্য রত্ন। কুহুর অবস্থা তার জন্য এক বিভীষিকা, তবে তাকে রক্ষা করার জন্য ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছে। এটাই ছিল তার একমাত্র আশার আলো। রোহান হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে এক মুহূর্তের জন্য মনে করল, কুহু, তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি ফিরে আসবে। ধূসর রগে মোড়া এক নিঃসঙ্গ ভোর, মেঘলা আকাশে জমে রয়েছে ম্লান এক ঘোর। আলো ছায়ার খেলায় সব যেন থেমে, ধূসর পৃথিবী ডাকছে আপন মনে। নীরব পথের ধারে ঝরে পড়া পাতা, ধূসর ছায়া মিশে জীবন যেন মলিন কথা। ঠিক বিকাল 4টা। অগ্নি, সোহেল, পূজা, রৌনক, স্মৃতি, শ্রাবণী আর ওর মা বসে আছে কেবিনে। কিছুক্ষণ আগে কুহুকে কেবিনে শিফট করে গেছে। ডাক্তার কুহুর কেবিনে ঢুকে সবার দিকে তাকিয়ে বললেন, ভাগ্য ভালো গুলিটা তেমন গভীরে ঢোকেনি, তবে কুহু অনেক রক্ত হারিয়েছে, তাই সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আপনারা দয়া করে তাকে এখন বেশি প্রশ্ন করবেন না। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। রোহান পাশেই দাঁড়িয়েছিল চুপচাপ। তার মনের মধ্যে তোলপাড় চলছিল। সে ধীরে ধীরে কুহুর কাছে এগিয়ে গেল। কুহু চোখ খুলে দেখলো রোহান তার দিকে তাকিয়ে আছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু চোখের কোণে লুকানো কান্নার ছাপ। কুহু মৃদু স্বরে বলল, আপনার এই অস্থিরতার কারণ কি মিস্টার রোহান? তোর জন্য পাগল না হয়ে উপায় আছে? তো তোমার জীবনের শ্বাস প্রশ্বাস, আর যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? আপনার চিন্তার কারণ কিচ্ছু নেই, আমি ঠিক আছি। তবে একটা কথা বলতে পারি। রোহান কিছুটা অপ্রস্তুত ভাবে বলল, হ্যাঁ বল। আপনি এত বড় নাটক করতে পারেন আগে বুঝতে পারিনি। এই যে ছুটি এসে হুঙ্কার দিয়ে আমাকে গাড়িতে তুলে নিতে চান, তার মানে কি? তুই এই অবস্থা হাসতে পারছিস? আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। তুই জানিস আমি কতটা দুশ্চিন্তা করছিলাম? কুহু এবার চোখ বন্ধ করে বিছানায় হেলান দিল। তার কণ্ঠ মৃদু হলো, আপনার দুশ্চিন্তা দেখে মনে হলো যেন পুরো পৃথিবীটা থেমে গেছে। রোহান, আপনি কেন আমার জন্য এত চিন্তা করেন? রোহান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গভীর দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে বলল, তুই জানিস না কুহু, আমি তোর জন্যই বাঁচি। তোর যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? কুহু অবাক হয়ে রোহানের দিকে তাকালো। তার চোখে এক ধরনের বিস্ময় আর মায়া একসঙ্গে জ্বলজ্বল করছিল। নার্সের কথা শুনে রোহান অনিচ্ছে সত্ত্বেও উঠে দাঁড়ালো। দরজার সামনে এসে একবার কুহুর দিকে তাকিয়ে বলল, তুই ভালো করে বিশ্রাম নে, আমি বাইরে আছি, কিছু দরকার হলে ডাকিস। কুহু শুধু মাথা নাড়ল। রোহান বাইরে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে মুখে এক অজানা উদ্বেগ ফুটেছিল। কুহু ধীরে বিছানায় গা এলিয়ে দিল। তার মনে অদ্ভুত এক উষ্ণতা কাজ করছিল। রোহানের ওই কথাগুলো, তুই যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম, তার হৃদয়ে গভীরে বাজছিল। ঠিক সেই সময় কেবিনের দরজায় টোকা পড়ল। একজন নার্স ঢুকে বলল, ভিজিটিং আওয়ার শেষ, এখন রোগীকে বিশ্রাম করতে দিন। অগ্নি রোহানের কাঁধে হাত দিয়ে বলল, তোমার কি মনে হয় এটা কি ইচ্ছাকৃত? অবশ্যই ইচ্ছাকৃত। কাল আমাদের অপারেশন, আজ কুহুর উপর অ্যাটাক। এর অর্থ কেউ ফলো করে আমার দুর্বলতাকে আঘাত করতে চেয়েছিল, যাতে ভয়ে পিছিয়ে যায়। আর আমি হচ্ছি রেসের পাগলা ঘোড়া, এত সহজে কি আটকানো যায়? রোহান কিছুটা চিন্তিত হয়ে সোহেলের দিকে তাকিয়ে বলল, তুই একটু কুহুর কলেজের আশেপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ চেক কর। কিছু তো ঘটেছিল, কে সবকিছু জানতো, আর এখন আমাদের দুর্বলতা আঘাত করতে চেয়েছে। কোনোভাবেই যেন পালিয়ে না যায়। বুঝেছি, তাড়াতাড়ি জানাবো। দ্রুত উঠল এবং রোহানকে একটি আশ্বস্ত দৃষ্টিতে দেখিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল।
সোহেল এবার তার প্রিয় গ্যাজেটটি বের করলো। ফোনের স্ক্রিনে সিসিটিভি ক্যামেরার লিংক খোলার জন্য কিছু ডেটা ইনপুট করলো। তার চোখে চিন্তার রেখা স্পষ্ট। যতটুকু সম্ভব দ্রুত এবং নির্ভুলভাবে ফুটেজের মধ্যে খুঁজে বের করা তার লক্ষ্য ছিল। সোহেল জানতো এটা তার পক্ষে কোনো সাধারণ কাজ নয়। যারা আক্রমণ করেছে তারা খুবই পাকা পরিকল্পনা করে এসেছে। তার মস্তিষ্কে ঘুরছিল একের পর এক সম্ভাব্য পরিকল্পনা, কিন্তু কোনো কিছুই পুরোপুরি পরিষ্কার হচ্ছিল না। তার হাতে ছিল একমাত্র সুযোগ, ফুটেজের সঠিক তথ্য। সোহেল যায় কুহুর কলেজের আশেপাশে সিসি ক্যামেরা চেক করতে। এক জায়গায় চোখ আটকে যায়, যা দেখে সোহেল অবাক। সোহেল রোহানকে ফোন করে বলল, রোহান, আমি কিছু পেয়েছি। বাইক আরোহী যে দ্রুত পালিয়ে গেছে তার থেকে ফুটেজে কিছু অদ্ভুত তথ্য পাওয়া গেছে। তাকে স্পষ্টভাবে দেখে মনে হচ্ছে সে কোনো পরিচিত লোক। রোহান এক পা এগিয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে বলল, বিস্তারিত বল সোহেল। ছবিটা পাঠাচ্ছি, দেখো। সোহেল দ্রুত ফোনের স্ক্রিনে ফুটেজের স্ক্রিনশট পাঠালো। সোহেল জানালো বাইক আরোহীর পরনে বিশেষ ধরনের একটি জ্যাকেট ছিল, যা রোহান আগে দেখেছিল। রোহান তার মুখে এক চিন্তিত ভাব নিয়ে ফুটেজটি দেখলো। এটা তো আশ্চর্যজনক। সোহেল, ওই জ্যাকেটটা যে পরেছে সে আমার পরিচিত কেউ। মানে? সোহেল অবাক হয়ে প্রশ্ন করলো। এটা এক ধরনের জ্যাকেট, আমি জানি। গত মাসে এক লোককে সেটা পরতে দেখেছিলাম। কি হতে পারে সে? রোহান ভাবতে লাগলো, আর তার চোখের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। ঠিক আছে, আমি তদন্ত করব। সোহেল বলল এবং তৎক্ষণাৎ কাজ শুরু করে দিল। এদিকে রোহান হাসপাতালের লবি থেকে বেরিয়ে গিয়ে দ্রুত কুহুর কেবিনের দিকে এগিয়ে গেল। তার মনে অদ্ভুত সমস্ত চিন্তা একে একে সারি সারি চলে আসছিল। কুহু তার জীবন, তার ভালোবাসা, এখন তাকে রক্ষা করতে হবে, কিন্তু কে তাকে স্বীকার করতে চাইছে? এই প্রশ্ন আরো বেশি জটিল হয়ে উঠল। কেবিনে একটু উকিঝুঁকি দিয়ে দেখলো কুহু ঘুমাচ্ছে। বাইরে বসে আছে ওর মা, ভাই, বোন আর ভাবিমা। ও সবার কাছে কি বলল, তোমরা বসো, আমার দরকারি কল আছে, সেরি আসছে বলে রোহান হাসপাতালের কেবিনের বাইরের করিডোরে দাঁড়িয়ে রিভার্স ফোন বের করলো। তার মন একেবারে অস্থির ছিল। কুহু এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সে সিদ্ধান্ত নিল কোনোভাবেই এই মুহূর্তে কুহু আর তার পরিবারকে একা ছেড়ে দেওয়া যাবে না। ফোনে ডায়াল করলো সিআইডির এক সিনিয়র অফিসার রাহুল শর্মাকে। ফোনটা রিসিভ করতেই রোহান বলল, রাহুল ভাই, জরুরি একটা ব্যাপার ছিল। কুহু, তার মা, ভাই, বোন, ভাবিকে হাসপাতালে থাকতে হবে, কিন্তু এখন তার নিরাপদ নয়। কিছু একটা চলতে পারে, তাই আমি চাইছি আপনারা সিভিল পোশাকে কিছু অফিসার পাঠান, যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। রাহুল শর্মার কণ্ঠে চিন্তা এবং সমঝোতার ছাপ রেখে বলল, আমি বুঝতে পারছি রোহান, তুমি চিন্তা করো না, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। একদল অফিসার পাঠাচ্ছি, তারা সিভিক পোশাকে থাকবে, যাতে কেউ কিছু সন্দেহ না করতে পারে। ধন্যবাদ রাহুল, আমি জানি তুমি সবসময় পাশে আছো। আমি কুহুর কাছে যাচ্ছি, তুমি তাদের নিরাপত্তা নিয়ে খেয়াল রাখো। রোহান উত্তর দিল। ফোন রেখে রোহান হাসপাতালের পেছনে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে ভাবতো। তার চোখে একটি চিন্তা, কুহু আর তার পরিবার যেন নিরাপদে থাকে, আর এই অশুভ পরিস্থিতি থেকে তাদের রক্ষা করতে হবে। কিছু সময় পরে হাসপাতালের গেটের কাছে সিভিল পোশাকে কয়েকজন সিআইডি অফিসার এসে উপস্থিত হলো। তাদের মধ্যে একজন, যিনি কিছুটা বড় অফিসার ছিলেন, দ্রুত রোহানকে দেখে বললেন, সব ঠিক আছে স্যার, আমার লোক পাঠিয়ে দিয়েছি, সবাই নিরাপদ থাকবে। রোহান কিছুটা শান্ত হলো, তবে তার মন এখনো উৎকণ্ঠিত ছিল। তোমরা যতটা পারো খেয়াল রেখো। চিন্তা করবেন না স্যার, আমরা সবকিছু দেখছি। অফিসারটি আশ্বস্ত করে বলল। রোহান হাসপাতালে ফিরে গেল। তার মাথায় কেবলই একটাই চিন্তা, কুহু, তার জীবন এবং তার ভবিষ্যৎ। এসব রক্ষা করার জন্য তাকে যতটা সম্ভব শক্তিশালী হতে হবে। কিন্তু কুহুর এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের আমি এক সেকেন্ডও ছাড়বো না, আই প্রমিস। এদিকে সোহেল সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে নতুন কিছু তথ্য পেয়েছে, কিন্তু সে বুঝতে পারছিল না এই পরিস্থিতি শুধু আরেকটি সাধারণ আক্রমণ নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ। সোহেল রোহানকে আবার ফোন দিয়ে বলল, রোহান, আমি কিছু পেয়েছি। ওই বাইক আরোহী যে ব্যক্তি, সে আমাদের কোনো পরিচিতের কাছাকাছি হতে পারে, তবে এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। রোহান এক মুহূর্তের জন্য চুপ ছিল, তারপর সে উত্তর দিল, জানি সোহেল, সবকিছু ঠিক মতো করো, কোনো ঝুঁকি নিও না। আমি কুহুকে সুস্থ করতে হলে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আগে, তারপর আমি পুরোপুরি তদন্ত করব, আর কোনোভাবেই ছাড় দেব না।
এই অবস্থায় রোহান হাসপাতালের বাইরে কিছু সিআইডি অফিসারের সাথে দেখা করতে বেরিয়ে যায়। তার মনে একটাই চিন্তা ছিল, কুহুর জন্য প্রতিশোধ, এবং যারা এই আক্রমণ ঘটিয়েছে তাদের কাউকে বাঁচতে দিবে না। রোহান হাসপাতাল থেকে বের হয়ে সিআইডি অফিসারদের সাথে গোপন বৈঠক করলো। সে পুরো ঘটনা তাদের জানালো এবং এই বিপদগ্রস্ত পরিস্থিতির পেছনে যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে তাও বুঝতে পারছিল। রোহান জানতো কুহুর শারীরিক অবস্থা সঠিক হলে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তুমি চিন্তা করো না, আমরা সব কিছু ক্র্যাক করছি। সোহেলের দেওয়া তথ্য অনুসারে আমরা আরও নজরদারি চালাচ্ছি। যত দ্রুত সম্ভব দোষীদের খুঁজে বের করা হবে। রোহান তার বুকের ভেতর একটা অদ্ভুত কষ্ট অনুভব করছিল। এদিকে কুহুর শরীরের অবস্থা, অন্যদিকে তার পরিবারকে নিরাপদ রাখতে হবে। কিন্তু তার মনে একটাই প্রতিজ্ঞা ছিল, এই পরিস্থিতি থেকে সবার মুক্তি পাওয়ার পর যারা কুহুকে আঘাত করেছে তাদের একে একে শাস্তি দিতে হবে। হাসপাতালের কেবিনে ফিরে গিয়ে রোহান কুহুর পাশে বসলো। কুহু চোখ কিছুটা খোলে তাকে দেখে মৃদু হাসলো, কিন্তু রোহানের চোখে তখনও সেই দুঃখ, অসহায়ত্ব আর প্রতিশোধের আগুন জ্বলছিল। কুহু, তোর জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। রোহান বলল, তার গলায় এক দৃঢ় প্রতিজ্ঞা ছিল। কুহু এক ফোঁটা হাসি দিয়ে বলল, রোহান, আমি ভালো আছি, আপনি চিন্তা করবেন না। রোহান কিছুটা শান্ত হলো, কিন্তু তার মনে সিদ্ধান্ত ছিল এই ঘটনাটা শুধু কুহুর নয়, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে কাউকে ছাড়বে না যতদিন না সঠিকভাবে প্রতিটি সত্য বের হয়ে আসে। এদিকে সোহেল আর সিআইডি দলের অন্যান্য সদস্যরা আরো গভীর তদন্ত শুরু করলো। কিছু নতুন তথ্য হাতে পেল। সোহেল জানালো, রোহান, আমাদের কাছে কিছু নতুন ক্লু এসেছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করব। কুহুর হাতে রোহান আলতো করে নিজের হাতে নিল। শরীরের তীব্র উত্তেজনা যেন হাওয়ায় মিশে গেল। তারপর ধীরে ধীরে কুহুর শীতল কপালে রোহান রেখেছে এক নরম চুম্বন, যে চুম্বনে পাথরও গলে যায়। এই অমূল্য রত্ন, তুমি কি জানো? বলল রোহান, মনের গহীনে গভীর প্রেমের ঝংকার। তুমি আমার অস্তিত্বের প্রাণ, তোমায় হারালে পৃথিবী হারাবে তার স্নেহধারা। কুহু অবাক চোখে তাকিয়ে হৃদয় স্পর্শিত, অবিশ্বাসের সঙ্গে ভালোবাসার সুরে মগ্ন। আপনি কি জানেন রোহান, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ সুর, যে সুর বেজে ওঠে পৃথিবীর প্রত্যেকটি কোণে, আমার হৃদয় নিকুঞ্জে। গভীর রাত, আনুমানিক রাত 2টা বাজে। হাসপাতালটি শুনশান। ভেতরে শুধু কিছু ডাক্তার নার্সের পদচারণ এবং মাঝে মাঝে গ্যারেজের নিচু আওয়াজ শোনা যাচ্ছিল। কুহু ঘুমাচ্ছিল, তবে রোহান ছিল সজাগ। সে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল, চিন্তাগ্রস্ত বোধে। হঠাৎ একটুখানি আওয়াজ শুনতে পেল। কোথাও কেউ অস্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং তার সুরক্ষিত কেবিনের আশেপাশে কিছু সন্দেহজনক ঘটনা ঘটছে। রোহান সোজা কুহুর কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় মৃদু নক করলো, কিন্তু কোনো উত্তর আসলো না। তার হাতের তালু ঘামে ভিজে গেছে, মনে হচ্ছিল কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। সে দ্রুত কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো, কিন্তু কুহু তখনও গভীর ঘুমে ছিল। তবে তার মনে কিছু একটা সংকেত ঘটেছিল, তবে সে কিছু জানলো না। তখনই হাসপাতালের ভিতরে কিছু দৌড়ানোর আওয়াজ শোনা গেল। একদম অন্ধকারে করিডোরের এক অদ্ভুত অনুভূত হচ্ছিল। সিকিউরিটি গার্ডরা তাদের নিয়মিত কাজ করছিল, তবে কিছু অদ্ভুত ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে, যেন তারা খুব সুশৃঙ্খল এবং দ্রুত। রোহান তৎক্ষণাৎ তার ফোনের সিকিউরিটি সিস্টেমের সাথে যোগাযোগ করলো, বলল, তাড়াতাড়ি সমস্ত প্রবেশ পথ লক করুন এবং সকল সিকিউরিটি গার্ডদের কাছে সাবধানতা বাড়ান, কিছু অস্বাভাবিক হচ্ছে। এরপর রোহান কুহুকে একটু শেক করে জাগিয়ে দেয়। কুহু, ওঠো, কিছু সমস্যা হতে পারে, তাড়াতাড়ি প্রস্তুত হও। কুহু কিছুটা ঘোরানো চোখে উঠে বসে। রোহান, আবার কি ঘটলো? রোহান তার দিকে তাকিয়ে বলল, এখন বাইরে একটা কিছু ঘটছে যেটা আমি ঝুঁকি হিসেবে নিতে চাই না, তুই নিরাপদে থাক। সিকিউরিটি গার্ডরা এবং হাসপাতালের নিরাপত্তা দল একত্রে গেট এবং ভেতরের প্রবেশ পথ চেক করতে লাগলো। তবে এক পলকেই কোনো একটি গোপন সিগন্যালের মাধ্যমে তাদের বুঝতে পারলো অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে। শত্রু তাদের মধ্যে ঢুকে পড়েছে, কৌশলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে গেছে। রোহান তখন দ্রুত একটি নিরাপদ কেবিনের দিকে নিয়ে গিয়ে কুহুকে নিয়ে চলতে লাগলো। তবে বাইরে থেকে আসা গাড়ির আওয়াজ আরো কাছে চলে আসছিল। কে জানে শত্রুর পরিকল্পনা কি হতে পারে। মুহূর্তে রোহান কুহুকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শত্রু তাদের একদম কাছে চলে এসেছিল। এমন সময় এক অজানা গুলির আওয়াজ শুনতে পেল। আওয়াজটা এতটাই তীব্র ছিল যে পুরো হাসপাতাল যেন কাঁপছিল। রোহান তৎক্ষণাৎ কুহুকে পেছনে টেনে নিল এবং তার দিকে একটি সুরক্ষিত কোণায় ঢুকিয়ে দিল। কুহু, কিছু হবে না, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি পরিস্থিতি দেখতে। কি হচ্ছে? শত্রুরা এত কাছাকাছি চলে এসেছে? রোহান তার চোখে চোখ রেখে বলল, বাধা দেবার সময় এখন নেই, তুমি এখানেই থাকো, আমি নিশ্চিত করবো যে সবার নিরাপদ থাকবে।
রোহান ছুটে গেল হাসপাতালের প্রধান কক্ষের দিকে, যেখানে সিকিউরিটি গার্ডরা ইতিমধ্যে সতর্ক হয়ে কিছু পরিকল্পনা করছিল। পুরো হাসপাতাল জুড়ে একটি অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিভাবে শত্রু এত অল্প সময়ে হাসপাতালের ভিতরে ঢুকতে সক্ষম হলো তা ছিল এক রহস্য। রোহান সিকিউরিটি প্রধানের কাছে গিয়ে বলল, শত্রু এখানে। এটা একটা বড় পরিকল্পনা হতে পারে। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এবং কুহু, আমি তাকে কিছু হতে দেব না। সিকিউরিটি প্রধান দ্রুত তৎপর হয়ে বলল, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু তারা অনেক সজাগ। এই মুহূর্তে আমাদের পুরো হাসপাতাল সুরক্ষিত করতে হবে। ঠিক সেই সময় একাধিক সিকিউরিটি গার্ড হাসপাতালের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শত্রুদের খোঁজে, কিন্তু শত্রু অত্যন্ত কৌশলে মুভ করছিল। একাধিক মুখোশধারী লোক হাসপাতালের ভিতর ঢুকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলেছিল। গুলি চালানোর পরও তারা দ্রুত পালিয়ে যাচ্ছিল। রোহান একদম স্থির হয়ে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করলো। এই সময় হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা, সিসিটিভি এবং সিকিউরিটি গার্ডদের মধ্যে যোগাযোগ ছিল, তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুহু তখনও সুরক্ষিত কোণায় বসে রোহানের ফিরে আসার অপেক্ষা করছিল। তার চোখে ভয়, কিন্তু তার ভিতরে রোহানকে হারানোর চিন্তা ছিল সবচেয়ে বড় আতঙ্ক। ঠিক সেই মুহূর্তে রোহান আবারও কুহুর কাছে ফিরে আসে। তার চোখে কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। কুহু, আমরা নিরাপদে আছে, কিন্তু শত্রু খুব কাছাকাছি চলে এসেছে। আমাদের আরো সতর্ক থাকতে হবে। এখন তুমি আমার সঙ্গে চলে আসো, আমি তোমার সুরক্ষিত স্থানটায় নিয়ে যাব। কুহু অল্প সময়ের জন্য নিশ্চুপ হয়ে রোহানের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি তো আমাকে কখনো ছেড়ে যাবেন না রোহান। রোহান তার হাত শক্ত করে ধরে বলল, এখনো কিছু হয়নি কুহু, কিছু হবে না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তবে এর পরের মুহূর্তে বাইরে থেকে একটি গুলি আর একটি তীব্র আওয়াজ শোনা গেল। হাসপাতালটা যেন আবারও এক ঝড়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালের করিডোরে তীব্র গুলির শব্দ আরো উচ্চারিত হয়ে উঠেছিল। পুরো হাসপাতাল যেন এক ভয়াবহ অন্ধকারে ডুবে যাচ্ছিল। রোহান কুহুকে নিয়ে দ্রুত একটি নিরাপদ স্থানে পৌঁছাতে চাইল, কিন্তু সেখানে শত্রুর উপস্থিতি ছিল। সিকিউরিটি গার্ডরা যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছিল তাও ব্যর্থ হচ্ছিল। রোহান কুহুকে সুরক্ষিত একটি রুমে নিয়ে গিয়ে ঢুকিয়ে দরজা আটকে দিল। তারপর নিজেও বাইরে গিয়ে সিকিউরিটি গার্ডদের সাথে মিলিত হয়ে চলল। তার চোখে ছিল এক অদ্ভুত উদ্বেগ এবং প্রতিশ্রুতি। কুহুকে রক্ষা করতে হবে, সে কিছুতেই তাকে হারাতে চায় না। কুহু এক মুহূর্তের জন্য চুপ করেছিল। তার চোখে কিছুটা হতাশা, উদ্বেগ ছড়িয়ে পড়ল। সে জানতো রোহান তার জন্য সবকিছু করবে, কিন্তু এই বিপদ থেকে বের হওয়া খুবই কঠিন। বাহিরে শত্রুরা আক্রমণ অব্যাহত রাখছিল। তাদের মধ্যে একজন তীব্রভাবে সিকিউরিটি গার্ডদের উপর আক্রমণ চালাচ্ছিল। অন্যরা হাসপাতালের বিভিন্ন স্থান ধরে দ্রুত এগিয়ে যাচ্ছিল। এটি ছিল তাদের পরিকল্পনার একটি বড় অংশ। শত্রুরা জানতো কুহু এখানে আছে এবং তারা তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে চায়। রোহান তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ডদের কাছে গিয়ে বলল, আমাদের একটা প্ল্যান চাই, তাদের আটকাতে হবে। আমরা যদি দ্রুত কিছু না করি কুহুকে ঝুঁকিতে ফেলতে পারি। তারা পেশাদার রোহান, আমরা তাদের দ্রুত চিহ্নিত করতে পারছি না, তবে আমাদের হাসপাতালের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে। এটা খুব বড় বিপদ হতে পারে। এই সময় রোহান একটি চিন্তা মাথায় পেল। হাসপাতালের ভিতরে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে কিছু ধোঁয়াশা থাকতে পারে। সে দ্রুত সিসিটিভি রুমে পৌঁছালো, তবে তার চোখে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন সে দেখতে পেল যে অনেক ক্যামেরার ফুটেজ নেই, সবগুলো বিকল হয়ে গেছে। তখনই বুঝতে পারলো শত্রু খুবই পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং তাদের লক্ষ্য কুহু। সে অবিলম্বে সিকিউরিটি প্রধানকে জানালো, তারা আমাদের সিস্টেম হ্যাক করার চেষ্টা করেছে। এই মুহূর্তে সবকিছু বন্ধ করে দিন, যেন তারা কোনো তথ্য বের করতে না পারে। এরপর রোহান কুহুকে জানালো যে তাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কুহু কিছুতে একা থাকবে না, আমাদের এখনই হাসপাতাল থেকে চলে যেতে হবে। তাদের আমাদের অনুসরণ করতে সময় লাগবে না। কুহু তার হাত শক্ত করে ধরল, চোখে কিছুটা ভয় আর সংকট। আমরা কোথায় যাব রোহান? রোহান তাকে অদৃশ্য এক স্থির দৃষ্টিতে দেখে বলল, যত দূর সম্ভব সুরক্ষিত জায়গায়, এবং আমাদের যতটুকু সময় আছে ততটুকু সময় তোমাকে নিরাপদ রাখতে হবে। তবে তখনই হাসপাতালের ভেতরের থেকে এক তীব্র আওয়াজ শোনা গেল, যেন ভয়াবহ বিপদ এখন খুবই কাছাকাছি চলে এসেছে। গভীর রাতের মধ্যে সেই তীব্র আওয়াজের পর হাসপাতালের ভেতরে সবার মনে ভয় শঙ্কা ছড়িয়ে পড়েছিল। শত্রুর আক্রমণ আরো তীব্র হতে শুরু করছিল এবং কুহু ও রোহানের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে যাচ্ছিল। হাসপাতালটি যেন একটি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল ভয় ও অনিশ্চয়তার পূর্ণ। রোহান দ্রুত কুহুকে নিয়ে সুরক্ষিত স্থান থেকে বের হয়ে আসতে চাইল। আমরা যত দ্রুত সম্ভব হাসপাতাল ছেড়ে চলে যেতে হবে, তারা আমাদের পিছু নিতে পারে। রোহান বলল, তার কণ্ঠে তীব্র উদ্বেগ। কুহু যদিও কিছুটা শঙ্কিত ছিল, তবে রোহানের দৃঢ়তায় সাহস পেল। তুমি কি মনে করো আমরা বের হয়ে যেতে পারবো? কুহু প্রশ্ন করলো, তার চোখে আতঙ্ক স্পষ্ট ছিল। হ্যাঁ,
তবে আমাদের প্ল্যানটা ভালোভাবে করতে হবে। রোহান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল। একটা নিরাপদ রাস্তা আছে যেখান দিয়ে আমরা বের হতে পারবো। তারা করিডোর দিয়ে ছুটে চলল, কিন্তু ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে কিছু অন্ধকার মুখ সেলফে দেখা দিল। তারা প্রায় একদম কাছাকাছি চলে এসেছিল। এক মুহূর্তের জন্য পুরো করিডোর স্তব্ধ হয়ে গেল। রোহান দ্রুত কুহুকে একপাশে টেনে নিয়ে দিল। তার শরীর একেবারে কাঁপছিল। ঠিক তখনই এক ব্যক্তি কালো মুখোশ পরে এগিয়ে এলো। তার হাতে ছিল একটি বড় বন্দুক এবং সেও রোহান ও কুহুকে লক্ষ্য করে হেসে বলল, তোমরা কোথায় পালাবে রোহান? আমার হাতে তোমরা এখন নিরাপদ নয়। রোহান তার চোখে সাহস এবং রাগ নিয়ে বলল, তোমরা আমায় কিচ্ছু করতে পারবে না। আমি যতক্ষণ বেঁচে আছি কুহুকে কোনো হার্ম করতে দিব না। কুহু রোহানের পাশে দাঁড়িয়েছিল। তার চোখে আতঙ্ক ছিল, তবে রোহানের পাশে থাকতে তাকে একটু শান্তি পেয়েছিল। সে মনে মনে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ তুমি ওদের রক্ষা করো। মুখোশধারী ব্যক্তি এক পা এগিয়ে এসে বলল, তুমি কিছুই করতে পারবে না রোহান। আমি জানি তোমার জীবনের সবচেয়ে দুর্বলতা কে। তবে রোহান তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানালো, তুমি যা ভাবছো তা কিছুই না। তোর বিরুদ্ধে আমার অনেক কিছু আছে যা জানলে তুই আরো ভয় পাবি। তারপর এক প্রকার তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সিকিউরিটি গার্ডদের মধ্যে থেকে এক বীর সেনা আসলো এবং মুখোশধারী ব্যক্তির দিকে বন্দুক তাক করলো। হাতে হাত রেখে কিছু করার সুযোগ আর নেই। এই মুহূর্তে কিছু সেকেন্ডের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করলো। শত্রুর গোষ্ঠী এবং ধীরে ধীরে পিছু হটতে থাকলো এবং রোহান ও কুহু একেবারে ঝুঁকিমুক্ত হয়ে গেছিল। তবে তাদের সামনে আরো অনেক ঝুঁকি ছিল। শত্রুদের পরিকল্পনা সহজ ছিল না। তারা আবারও ফিরবে কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি। রোহান কুহুকে দেখে বলল, কুহু, আমাদের এখনো পুরোপুরি নিরাপদ হতে হবে। আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর একেবারে সুরক্ষিত স্থান খুঁজে বের করতে হবে। কুহু রোহানের হাত শক্ত করে ধরে বলল, আপনি কি মনে করেন আমরা নিরাপদ হয়ে উঠতে পারবো? রোহান এক পলক চোখের দিকে তাকিয়ে বলল, আমরা একসাথে আছি কুহু। যতদিন আমি বেঁচে আছি তুই নিরাপদ থাকবি। তাদের যাত্রা তখনও শেষ হয়নি। নতুন বিপদের মুখোমুখি হতে হতে আরো তারা একে অপরকে আগলে রাখলো। কুহু ভয়ে ভরসার চোখে রোহানের দিকে তাকিয়ে বলল, ওরা কারা? আর আপনার হাতে রিভলভার কেন? আপনাকে তো আগে কখনো এভাবে দেখিনি। প্লিজ আমাকে বলেন, আমার খুব ভয় করছে। রোহান কুহুর হাত শক্ত করে ধরে বলল, কুহু, আমি তোকে বলবো, সব বলবো, কিন্তু এখন নয়। এখন আমাদের এখান থেকে বের হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই শুধু বিশ্বাস কর, আমি আছি তোর পাশে। কুহু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোহানের মুখে দৃঢ়তা দেখে চুপ হয়ে গেল। তার ভিতরে এক অজানা আতঙ্ক এবং বিশাল প্রশ্ন ভরা ছিল। রোহানের রিভলভার ধরে রাখার দৃঢ় ভঙ্গি দেখে তার মনে সন্দেহের দানা বাঁধছিল, তবে তার চোখে রোহানের প্রতি ভরসা ছিল। রোহান বলল, এখন কিছু জানতে চেও না কুহু। শত্রুরা আমাদের জীবনের পিছু নিয়েছে। আমি যে রিভলভারটা বহন করছি সেটা তোমাকে রক্ষা করার জন্য, কারণ আমি জানি তারা কতটা ভয়ঙ্কর। কুহু ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো, যদিও তার মনে প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছিল। আপনি আমাকে কখনো মিথ্যে বলবেন না, তাই তো? রোহান তার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুহু। আমি মিথ্যা বলবো না, তবে এখন সময়টা কথা বলার নয়, বরং তোকে রক্ষা করার। বহিরাগত দরজা দিয়ে কুহুকে নিয়ে পার্কিং এরিয়াতে পৌঁছালো রোহান। সেখানে একটি গাড়ি দাঁড়িয়েছিল এবং ড্রাইভারও প্রস্তুত ছিল। তবে রোহান লক্ষ্য করলো ড্রাইভারের হাতে একটি অস্ত্র রয়েছে, যা তার উদ্দেশ্যকে আরো স্পষ্ট করে দেয়। রোহান কুহুকে এক পলক তাকিয়ে দেখলো, যেন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে। তুমি কি জানো এই মুহূর্তে তুমি কোথায় যাচ্ছ? রোহান ড্রাইভারকে কড়া চোখে লক্ষ্য করে প্রশ্ন করলো। ড্রাইভার অবিকল স্থির ছিল, তবে তার চোখে কিছু অদ্ভুত রহস্য লুকানো ছিল। কুহু ততক্ষণে বুঝে গেছে পরিস্থিতি খুবই তীব্র হয়ে উঠেছে। সে রোহানের পাশেই ছিল, এক মুহূর্ত তার কাছে থেকে সরতে চাচ্ছিল না। রোহান, আমরা কোথায় যাচ্ছি? কুহু সংকুচিত কণ্ঠে জিজ্ঞেস করলো, যদিও সে জানতো রোহান তাকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করবে। ড্রাইভার কেবল নীরব ছিল, কিন্তু তার মুখে এক ধরনের শীতল হাসি ফুটে উঠল। তখনই রোহান বুঝলো এই ড্রাইভার শুধু একজন সাধারণ চালক নয়, সম্ভবত সে শত্রুর অঙ্গীকার ভুক্ত একজন গুপ্তচর। রোহান তৎক্ষণাৎ একটি সংকেত দিল এবং গাড়ির দিকে এগিয়ে গেল। সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তার মন সজাগ ছিল, কারণ সে জানতো শত্রু কখনোই পিছনে থাকবে না। রোহান ড্রাইভারকে লক্ষ্য করে বলল, তুমি যদি আমাদের বিপদে ফেলো তাহলে এর পরিণতি হবে ভয়ানক। রোহান ড্রাইভারকে লক্ষ্য করে বলে। ড্রাইভারের চোখে কোনো ভয় ছিল না, তবে সে কোনো কথা না বলে গাড়ির দিকে চলে গেল। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু রোহান জানতো এটাই শুধু প্রথম পদক্ষেপ। শত্রু এখানেই থেমে থাকবে না। কুহু ভয়ে রোহানকে জাপটে ধরে আছে। রোহানও তাকে আগলে নিয়ে বলল, ভয় পেও না প্রিয়তমা, আমি আছি তোমার পাশে।
তাহলে ভয় কিসের? নিজের বাহু ধরে নিব আগলে। কুহু রোহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, তার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কোথায় যাচ্ছি আমরা? কুহু অবশেষে জিজ্ঞেস করলো। তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ ছিল, কিন্তু রোহান তার মুখে একটি সান্ত্বনার হাসি ফুটিয়ে বলল, আমাদের আরেকটি বাড়ি আছে, সেখানেই যাচ্ছে। সেখানে মা, ভাই, বোন, ভাবিমা সবাই আছেন, সেখানে নিরাপদ। কুহু কিছুটা আশ্বস্ত হয়, তবে পুরোপুরি শান্ত হতে পারল না। সে জানতো কোথাও না কোথাও শত্রুর হাত এখনো পেছনে থাকতে পারে। কিন্তু রোহান, এই বাড়ি কোথায়? সে আবার প্রশ্ন করলো, এবার একটু বেশি জানতে চাওয়া ছিল তার কণ্ঠে। এটা এক নিরাপদ স্থান। রোহান কিছুটা রহস্যময় ভাবে বলল, যেখানে শত্রু আমাদের ধরতে পারবে না। আমরা এখন একটা নিরাপদ জায়গায় পৌঁছাতে যাচ্ছি, তারপর বাকিটা আমি দেখব। গাড়ি চলতে থাকলো এবং কুহু ভাবতে লাগলো, এই নতুন জায়গায় কি তাদের জীবনের অজানা রহস্যগুলো খোলসা হবে? তবে রোহান তার পাশে ছিল এবং সে জানতো যতদিন রোহান তার পাশে থাকবে ততদিন কিছুই তাদের ক্ষতি করতে পারবে না। পর এক রাস্তা পেরিয়ে বিপদ মাথায় নিয়ে অবশেষে পৌঁছালো তারা বাড়ি। গাড়ি অবশেষে একটি শান্ত নিঃসঙ্গ জায়গায় এসে থামলো। একটি বড় আধুনিক বাড়ির সামনে এসে বাড়িটির একদম নিরাপদে, দূরবর্তী মনে হচ্ছিল, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এটা আমাদের গন্তব্য, রোহান বলল। তার চোখে একটি গভীর বিশ্বাস ছিল। কুহু গাড়ি থেকে নামলো এবং চারপাশে তাকালো। বাড়ির সন্নিকটে এক বিশাল বাগান ছিল, যে বাগানে সবকিছু শান্ত, নিরিবিলি, সবুজে ভরা। বাড়ির দরজা খুলে গেল। রোহান এক হাতে কুহুর হাত ধরে তাকে ভিতরে নিয়ে গেল। তারা প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে একদম পরিচিত মুখ বেরিয়ে এলো। রোহানের মা, ভাই, বোন এবং ভাবিমা। তাদের চোখে অসীম ভালোবাসা এবং উদ্বেগ ছিল, যেন তারা দীর্ঘদিন পর পরস্পরকে দেখছে। কুহুর চোখেও পানি চলে এলো, কারণ সে এতদিন যে নিরাপত্তার অভাব অনুভব করছিল, আজ সেটি এখানে এসে পূর্ণতা পেল। কুহু, তোমার জন্য অনেক চিন্তা ছিল। রোহানের মা কুহুকে উষ্ণভাবে আলিঙ্গন করলেন। রোহান তার দিকে তাকিয়ে বলল, এখন আমরা নিরাপদ, কিন্তু শত্রু এখন আমাদের পিছু ছাড়বে না। আমাদের প্রস্তুত থাকতে হবে। রোহানরা বাড়ির ভিতরে গিয়ে বসতে সবাই রোহানকে ঘিরে ধরল, কারণ রোহানকে এইটাই জানার জন্য। রোহান এক মুহূর্ত চুপ থেকে গভীরভাবে সবার দিকে তাকালো, তারপরে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি সিআইডি। সবার মুখে বিস্ময়ের ছাপ পড়ল। কুহু, স্মৃতি, ভাবিমা, রোহানের মা সবাই একে অপরের অবাক চোখে দেখলো। সবাই অবাক হলেও একমাত্র রওনা হয়নি, কারণ সে আগের থেকেই জানতো। তাদের মনে একটাই প্রশ্ন, রোহান এতদিন যা কিছু করেছে তার পিছনে কি সত্যি কোনো গোপন পরিকল্পনা ছিল? রোহান আরো কিছুটা এগিয়ে এসে বলল, আমি আসলে একজন সিআইডি কর্মকর্তা, তবে আমাকে কখনোই প্রকাশ আসতে হয়নি, কারণ আমি তোমাদের মধ্যে একজনের মতো ছিলাম। আমি শত্রুদের উপর নজর রেখেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে। রোহানের মা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি কেন আমাদের কিছু জানালে না? আমাদের এতদিন অজানা রেখে দিলে। রোহান মাথাটা নিচু করে বলল, আমার কাজ ছিল তোমাদের নিরাপদ রাখা, তাই আমি কিছু জানাতে পারিনি। তবে এখন পরিস্থিতি এতটাই গুরুতর যে তোমরা সবাই জানো, আমরা যদি একসাথে না থাকি তবে বিপদ আসতে পারে। কুহু রোহানের দিকে কিছুটা শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আপনার কাজ কি ছিল এতদিন? আমাদের এত কাছাকাছি থাকতেন, আমাদের বিপদের থেকে দূরে রেখেছিলেন। রোহান ধীরে ধীরে কুহুর দিকে ফিরে বলল, এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল কুহু। আমি জানতাম তুই বা মা বা স্মৃতি যদি জানতো তাহলে তোমরা কখনোই শান্তি পেতে না। আরও একটা কারণে বলিনি, পরে জানতে পারবে। কিন্তু এখন আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে। আমি তোমাদের একা কিচ্ছু করতে দেব না। তাহলে তুমি এতদিন কি করছিলে ভাইয়া? আমাদের অজান্তেই শত্রুদের নজরদারি করছিলে? হ্যাঁ, কিন্তু কাজটা শুধু একা করা সম্ভব নয়। আমরা সবাই একসাথে থাকলে শত্রুরা আমাদের কিছু করতে পারবে না। ভাবিমা তার চিন্তা ভাবনার প্রবাহিত হয়ে বললেন, তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা তাদের প্রতিরোধ করতে পারবো, তবে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। এখন থেকে কোনো ভুল আমরা নিতে পারি না। রোহান গভীর চিন্তায় কিছু সময় স্থির থাকলো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমাকে হাসপাতালে যেতে হবে। পরিবেশটা কেমন? সোহেল, অগ্নি, পূজা ওরা কেমন আছে, কি করছে, কতটা সামলাচ্ছে, সবকিছু জানতে হবে। কুহু তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি তো জানেন শত্রুরা এখনো আমাদের পিছু ছাড়েনি। যদি আবার বিপদে পড়ে? রোহান কুহুকে একনিষ্ঠভাবে দেখিয়ে বলল, কুহু, আমি জানি তুই উদ্বিগ্ন, কিন্তু এই মুহূর্তে হাসপাতাল আমাকে থাকতে হবে। সোহেল, অগ্নি, পূজা সবাই সেখানে রয়েছে। তাদের অবস্থা জানতে পারলেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। রোহানের মা কিছুটা চিন্তা করে বললেন, তোমার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত রোহান,
কিন্তু তোমার কাজটা গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব ফিরে আসো। রোহান মায়ের দিকে তাকিয়ে নীরবে মাথা নাড়ে। বিশ্বস্ত হতে হবে মা, আমরা নিরাপদে ফিরে আসবো। তারপর রোহান কুহুকে একটি দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখানে থাক এবং নিরাপদ থাক, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি ফিরে আসবো। রোহান দ্রুত বেরিয়ে আসার প্রস্তুতি নিল। পরিবারের সবার মুখে উদ্বেগ ছিল, কিন্তু তার তো থেমে থাকলে চলবে না। সে একজন সিআইডি অফিসার, তার অনেক দায়িত্ব। রোহান দ্রুত হাসপাতালের দিকে রওনা হলো। রোহান একে একে হাসপাতালের বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে শুরু করলো। সোহেল এবং অগ্নি পূজা তাদের প্রাথমিক কাজ করছে, কিন্তু পরিস্থিতি এখনো শঙ্কাস্পদ ছিল। গুলির শব্দ, হামলার আশঙ্কা এবং শত্রুদের উপস্থিতি সবকিছুই তাকে ভাবাচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পর রোহান সোজা সোহেলের কাছে গেল। সোহেল তার মুখের অস্থিরতা এবং ক্লান্তির ছাপ নিয়ে রোহানকে দেখে বলল, সবকিছুই এত দ্রুত ঘটেছে রোহান। শত্রুরা অদ্ভুতভাবে মুভ করেছে। আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। রোহান মাথা নাড়িয়ে বলল, তুই কি জানিস? তাদের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে পেরেছিস? তারা হাসপাতালটাকে পুরোপুরি লক্ষ্য করেছে। তারা জানে যে কুহু এখানে আছে এবং তাদের লক্ষ্য তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করা। তবে এখন পর্যন্ত আমরা তাদের মুখোশধারী গোষ্ঠীকে থামাতে পারিনি। রোহান এক মুহূর্ত চুপ থেকে বলল, তবে কিছু সময়ের মধ্যে আমরা তাদের আটকাতে পারবো, তুই ঠিক মতো নজর রাখ। রোহান দ্রুত হাসপাতালের অন্য প্রান্তে চলে গেল, যেখানে অগ্নি, পূজা এবং সিকিউরিটি গার্ডের নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করার চেষ্টা করছিল। পুরো হাসপাতাল একটি অস্থির পরিবেশে ডুবেছিল। রোহান জানতো এই মুহূর্তে তাকে কেবল সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে, যাতে কুহু এবং তার পরিবার নিরাপদ। সোহেল, আমি চাই সবাইকে বিভক্ত না করে একত্র রাখো। শত্রু যখনই আসবে তারা আমাদের একত্রিত দেখতে চায়। হাসপাতালের বাইরে পুরো এলাকা চেক করো, যেন কোনো সন্দেহজনক আচরণ না থাকে। বুঝেছি রোহান, আমরা সাবধানে কাজ করব। এই মুহূর্তে রোহান দ্রুত কুহুকে ফোন করলো। কুহু ভয় কাঁপছিল, কিন্তু রোহানের গলায় দৃঢ়তা শুনে তার মন কিছুটা শান্ত হলো। কুহু, সবার নিরাপদ তো? আমরা শীঘ্রই চলে আসবো, ভয় পেও না। হ্যাঁ রোহান, আমরা সুরক্ষিত আছি, কিন্তু আপনার জন্য ভয় পাচ্ছি। কিচ্ছু হবে না কুহু, তুমি আমার সাথে আছো আর আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। তারপর রোহান, সোহেল ও অন্যান্য গার্ডদের নির্দেশনা দিয়ে কুহু এবং তার পরিবারকে একত্রিত করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। তাদের পুরো গ্রুপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা দ্রুত চলে যেতে শুরু করার আগেই পুরো এলাকা খতিয়ে দেখতে রোহান হাসপাতালের বাইরে বের হয়ে গেল। রোহান তার টিমের সঙ্গে হসপিটালের বাইরে বের হয়ে মুখোশধারীদের সঙ্গে গুলি বিনিময় করছিল। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল। একের পর এক গুলি চলে যাচ্ছিল, কিন্তু রোহান তার টিম খুবই দক্ষতার সঙ্গে প্রতিরোধ করছিল। অবশেষে কিছু সময় পর রোহান এবং তার টিম সদস্যরা মুখোশধারীদের আটক করতে সক্ষম হলো। একজন মুখোশধারী, যিনি একটি সুরক্ষিত স্থানে লুকানো ছিলেন, রোহানকে দেখে বলল, তুমি আমাকে আটকাতে পারবে না রোহান, তুমি জানো না আমি কে। বাঞ্ছুতের বাচ্চা, তোরা শুধু ভয় সৃষ্টি করতে এসছিস, কিন্তু তোরা জানিস না আমি কেমন আর কতটাই আমার তেজ। তারপর টিমের সদস্যরা মুখোশধারীদের ঘিরে ফেললো এবং তাদের অস্ত্রগুলো বাজেয়াপ্ত করলো। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। রোহান তার টিমকে নির্দেশ দিয়ে বলল, এখন যেভাবে হাসপাতালের পরিবেশ দেখে এসছে, এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাওয়া উচিত। এভাবেই রোহান তার টিমের সাথে পরিস্থিতি সামাল দিল এবং হাসপাতালের আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করলো। রোহান এবং তার টিম অবশেষে মুখোশধারীদের আটক করে তাদের হাত পা বাঁধা অবস্থায় পুলিশকে সোপর্দ করে দিল। পুলিশ দ্রুত তাদের হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। রোহান এক নজর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, এদের থেকে যত দ্রুত সম্ভব তথ্য বের করতে হবে। পুলিশ অফিসার মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না রোহান, আমরা এই বিষয়টি হাতে নিচ্ছি। এরপর রোহান তার টিমকে নির্দেশ দিল, সবকিছু যেন শান্ত থাকে, আমরা এখন বাড়িতে ফিরে যাব। রোহান তার টিমের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যুদ্ধ শেষ হয়নি, আজ রাতে আমাদের আরো বড় একটা যুদ্ধ অপেক্ষা করছে। 4 জন বড় অপরাধীর মাথা ধরতে হবে, তাই তোমরা সবাই বাড়ি ফিরে গিয়ে রেস্ট করো, কাল আবার প্রস্তুত থাকতে হবে। টিমের সদস্যরা মাথা নেড়ে সম্মতি দিল। তারা সবাই জানতো রোহান কখনো হালকা কথা বলে না, তার প্রতিটা নির্দেশ বাস্তবতার সাথে সম্পৃক্ত। তাই সবাই দ্রুত তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা আলাদা হয়ে গেল। এরপর রোহান টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রস্তুতি পরিকল্পনার
চূড়ান্ত করলো। তাদের লক্ষ্য ছিল নির্দিষ্টভাবে 4 জন অপরাধী নেতাকে ধরতে হবে, যারা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত। রোহান জানতো এই লড়াই আরো কঠিন হতে চলেছে, কিন্তু তার দৃঢ় সংকল্প ছিল কুহু এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই অপরাধীদের পরাজিত করতেই হবে। এইভাবে তারা প্রস্তুত হতে শুরু করলো। তাদের কঠিন যাত্রা এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছিল। গাড়িতে উঠতেই রোহান সোজা বাড়ির দিকে রওনা দিল। পথের মধ্যে তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানতো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কুহুকে নিরাপদে রাখা, তার পরিবারকে রক্ষা করা, আর তারপরেই শুরু হবে আসল লড়াই। বাড়িতে পৌঁছানোর পর রোহান দ্রুত দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। বাড়ির সবার মুখে চিন্তার উদ্বেগের ছাপ ছিল, তবে তাদের সাথে দেখা হওয়ার পর রোহান জানালো, সবাই সুরক্ষিত আছে, তবে পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি।